এখন তুমি তো সারা বছর পড়াশোনাই করো নাই, তাহলে গাণিতিকভাবে বিশ্লেষণ করবা কিভাবে এটাকে? তুমি তো কনসেপ্ট পড়ো নাই, তো কনসেপ্ট না পড়ে তুমি কিভাবে এটা সমাধান করবা? ওয়েলকাম টু অ্যাডোনেস্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য একটা মজার ম্যাথ নিয়ে এসেছি, যার নাম হচ্ছে গল ম্যাথ। তোমরা অনেকেই গতি চ্যাপ্টারটা এবং বল চ্যাপ্টারটা পড়ার পর বুঝতে পারো না দুইটা থেকে কম্বিনেশনে যে ম্যাথটা দেয় সেই ম্যাথটা কিভাবে করবা, এবং এই ম্যাথটার মধ্যে টুইস্ট আছে। তুমি বুঝতে পারবা তুমি যখন দেখবা যে গল ম্যাথ গতি এবং বলের, গতি চ্যাপ্টার এবং বল চ্যাপ্টারটার মোটামুটি যেই গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলে। ওই কনসেপ্ট থেকে তোমাকে যে কোনো ধরনের ম্যাথ দেখ না কেন তুমি সেটা পারবা। ওই জায়গা থেকে আমরা কি করব, এখন এই গল ম্যাথটা করবো। এটাকে একটা হট ম্যাথ বলতে পারো। এটাকে তুমি 5-6টা স্টার দিয়ে খাতায় লিখে রাখো বা ছবি তুলে রাখো, তোমার জন্য ভালো হবে। কারণ এই ম্যাথটা এতটাই ইম্পর্টেন্ট, তুমি যেই ভোর থেকেই পরীক্ষা দাও না কেন এই ম্যাথটা পাওয়ার সম্ভাবনা 90%। 90%, অর্থাৎ তুমি এই ম্যাথটা পাইতে পারো, এর সম্ভাবনা হচ্ছে 90%। তাহলে চলো আমরা এই ম্যাথটা সমাধান করি। হ্যাঁ, একটু চিন্তা করবা সবসময় যে যখন কোনো একটা কোয়েশ্চেন ফিজিক্সে দেয় সেটা রিলেট করবা বাস্তবতার সাথে, কিংবা একটা ফিগার মাথায় আঁকার চেষ্টা করবা। মাথায় না আঁকতে পারলে খাতায় আঁকবা, তাও তুমি একটা ফিগার চিন্তা করবা। দেখো, এক ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে 2 কেজি ভরের একটি বস্তুকে 2 কেজি ভরের একটা বস্তুকে 584 মিটার দূরের একটি বাক্সে ফেলানোর উদ্দেশ্যে 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করলো। পথের ঘর্ষণ বল দিছে 3 নিউটন। এই কথাগুলো তোমার পরিচিত, এখন তুমি সাজাবা কিভাবে? সাজানোর জন্য তুমি দেখবা কি কি দেওয়া আছে। 2 কেজি ভর একটা বস্তুকে 584 মিটার দূরে ফেলবে, 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করতেছে, পথের ঘর্ষণ বল 3 নিউটন। এই প্রত্যেকটা কথাই তোমার পরিচিত। একটা জায়গায় হয়তো তোমার অপরিচিত থাকতে পারো, আমি জানি না। 3 নিউটন ঘর্ষণ বল, এই ঘর্ষণ বল জিনিসটা কি? ঘর্ষণ বল হচ্ছে কোনো একটা তলের মধ্য দিয়ে বা কোনো একটা তলের উপর দিয়ে যখন একটা বস্তু চলে, কোনো একটা তলের উপর দিয়ে যখন একটা বস্তু চলে, তার মধ্যে যদি আমি এফ বল প্রয়োগ করি, প্রযুক্ত বল যেটা, আমি এফ বলে ধাক্কা দিলাম, এই বস্তুটাকে, এই যে তল আছে এবং বস্তুর যে তল আছে, দুইটা তলের মধ্যে যে ঘর্ষণটা হচ্ছে, এই ঘর্ষণের কারণে বিপরীত দিকে একটা বল দিচ্ছে যার নাম হচ্ছে এফ কে। ঘর্ষণ বল সর্বদা বিপরীত দিকে ক্রিয়া করে। ঘর্ষণ বল সর্বদা বিপরীত দিকে ক্রিয়া করে, মাথায় রাখতে হবে এটা। আচ্ছা, এ হচ্ছে আমার ঘর্ষণ বল। এখন আসো আমরা কোশ্চেনটাতে চলে যাই। বস্তুর গতি ঘর্ষণ সহগ নির্ণয় করো। এখন তোমাকে বুঝতে হবে গতি ঘর্ষণ সহগ কি, তাই না? দেখো, গতি ঘর্ষণ সহগ হচ্ছে একটা বস্তু যখন একটা তল দিয়ে চলে তার একটা ঘর্ষণ বল থাকে, তাই না? ঘর্ষণ বল থাকে, যে বলে তাকে বাধা দেয়, এটা 3 নিউটন দেওয়া আছে। এখন বস্তুটা যখন চলতেছে, তো বস্তুটা চলার সাথে সাথে তার একটা ওজন আছে না বস্তুটা, এই ওজন কি করে, নিচের দিকে কাজ করে। এই ওজনটা কত? ডব্লিউ। ডব্লিউ ইকুয়াল টু কি? এমজি, মানে অভিকর্ষ বলের সমানই হচ্ছে তার ওজন, তাই না? ওকে, তাহলে আমার ঘর্ষণ সহগ, গতি ঘর্ষণ সহগ মিউকে, গতি ঘর্ষণ সহগ কি? মিউকে। মিউকে ইজ ইকুয়াল টু হবে, মিউকে ইজ ইকুয়াল টু হবে যেই বস্তুটার ঘর্ষণ বল আছে, অর্থাৎ এই বস্তুটাকে যেই বলে বাধা দিচ্ছে সেই ঘর্ষণ বল এবং বস্তুটার যে ওজন অর্থাৎ ডব্লিউ, ডব্লিউর অনুপাত, ঘর্ষণ বল এবং ওই বস্তুর ওজনের অনুপাতকেই গতি ঘর্ষণ সহগ বলা হয়। অবশ্যই বস্তুটা এটার উপর দিয়ে চলতে হবে, স্থির থাকলে হবে না। গতি ঘর্ষণ সহগ হচ্ছে মিউকে ইজ ইকুয়াল টু এফ কে ডিভাইডেড বাই ডব্লিউ, যেটা তোমরা এফ কে ইজ ইকুয়াল টু জানো, ঘর্ষণ বল ইজ ইকুয়াল টু হচ্ছে মিউকে ডব্লিউ। এইভাবে হচ্ছে তোমরা খাতায় লিখো। এবং এটার একটা মজার বিষয় হচ্ছে আর কোনো একক নেই। একক কেন থাকবে বলো? সমজাতীয় দুইটা রাশির অনুপাতের কখনো একক থাকে না, এটা একটু মাথায় রাখবা। সমজাতীয় দুইটা বস্তু বা দুইটা রাশি, সমজাতীয় না, এফ কে মানে কি? একটা বল, ঘর্ষণ বল একটা বল, ওজন কি? অভিকর্ষ বলের সমান, তাহলে এটাও একটা বল। দ্যাটস মিন দুইটা বল যখন অনুপাত আকারে আছে তাদের কোনো একক থাকবে না। বুঝতে পারছো? ওকে, তাহলে প্রথম কোশ্চেনটা কি আসে, আমি একটু মুছে ফেললাম। আমি বুঝতে পেরেছি, বুঝাতে পেরেছি তোমাদের যে এটা হচ্ছে
গতি ঘর্ষণ সহায়ক কাকে বলে, হ্যাঁ, এটা বুঝতে পারো। এখন চিন্তা করো, বস্তুর গতি ঘর্ষণ সহগ নির্ণয় করতে বলছে। এখন ভাই এটার তো 3 নিউটন ঘর্ষণ বল দেওয়া আছে। তো 3 নিউটন ঘর্ষণ বল যখন দেওয়া আছে তখন তো তোমার আর চিন্তা করতে হবে না, কারণ তুমি গতি ঘর্ষণ সহগের ডিরেক্ট সূত্র জানো, মিউকে। আমি যদি গ নাম্বারের অ্যান্সার করি, হ্যাঁ, মিউকে ইজ ইকুয়ালস টু কি দেওয়া আছে, এফ কে ডিভাইডেড বাই ডব্লিউ। তো এফ কে এর ভ্যালু দেওয়া আছে, তো এটাকে আরেকটু লিখো। ডব্লিউ মানে কি, এমজি। ডব্লিউ মানে এমজি, বস্তুর ওজন, অর্থাৎ অভিকর্ষ বলের সমান। তো এফ কে এর মান দেওয়া আছে ডিরেক্টলি 3, এম এর মান 2, আর জি এর মান হচ্ছে 9.8। এটাকে তুমি ক্যালকুলেটরে চাপলেই তুমি গতি ঘর্ষণ সহগটা পেয়ে যাবা। তোমরা এখানে লিখে নিবা, এটা হচ্ছে ঘর্ষণ বল বস্তুর ওজন। এগুলো একটু লিখে নিবা, হ্যাঁ, বস্তুর ওজন। ওকে, আর এটা হচ্ছে তোমার ঘর্ষণ সহগ, গতি ঘর্ষণ সহগ। ওকে, বোর্ডটা অনেক ছোট তো, এই যুগের গরিব টিচার তোমাদের। দেখো এই হচ্ছে তোমার 0. এটা হবে 0.15 সামথিং, হ্যাঁ, এটা একক থাকবে না, আগেই বলছি। গতি ঘর্ষণ সহগের কোনো একক থাকে না। কেন থাকে না? কারণ এটাও বল, এটাও বল, দুইটা বলের একক যেহেতু অনুপাত আকার আছে, সেহেতু এর কোনো একক থাকবে না। বুঝতে পেরেছ আশা করি। তারপরে আসো, দেখো ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অনেকেই আছে ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা এটা যখন সে বুঝবে না, অর্থাৎ প্রশ্নটাই সে বুঝতে পারলো না, না পেরে সে কি লিখবে? সে লিখবে যেহেতু এরকমটা হয়েছে সেহেতু এরকমটা হবে না, যেহেতু লোকটি এটা হয়েছে সেহেতু লোকটির ওইটা হবে না, যেহেতু লোকটির ওইটা হয় না সেহেতু লোকটা উদ্দেশ্য সফল হবে কিংবা হবে না। আচ্ছা, বাংলা কথা লিখলে হবে? হবে না, এটাকে গাণিতিক ভাবে বিশ্লেষণ করতে হবে। এখন তুমি তো সারা বছর পড়াশোনাই করো নাই, তাহলে গাণিতিক ভাবে বিশ্লেষণ করবা কিভাবে এটাকে? তুমি তো কনসেপ্ট পড়ো নাই, তো কনসেপ্ট না পড়ে তুমি কিভাবে এটা সমাধান করবা? ঠিক না? তো কনসেপ্ট ওয়াইজ যখন তুমি একটা ম্যাথ করতে যাবা তখন তুমি বুঝবা, ফিলটা নিতে পারবা যে ফিজিক্স কত মজার। এটা কনসেপ্টটা আগে তোমাকে নিতে হবে, তারপর হচ্ছে তোমাকে ম্যাথটা করতে হবে। তো প্রথমে কনসেপ্টটা নিয়ে নাও, কনসেপ্টটা নেওয়ার পরে তুমি বুঝো যে আসলে কি কাহিনীটা। ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা, আচ্ছা একটা ব্যক্তির উদ্দেশ্য সফল হইতে গেলে আমাকে কিছু জিনিস তো দেওয়া লাগবে, তারা কিন্তু আমাকে সবকিছুই দিয়ে দিছে। তো এই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা সেটা আমি বের করব কোথা থেকে? যা দেওয়া আছে তা থেকে। এখন ব্যক্তি কি করছিল, এটা হচ্ছে আমার ঘ নাম্বার অ্যান্সার, হ্যাঁ, আমি ঘ এর অ্যান্সারটা করতে যাচ্ছি। ঘ, দেখো এটা ফিলটা নাও আগে। এই হচ্ছে আমার মেজে বা পথ, যে পথের লোকটা বস্তুটাকে ওই বাক্সে ফেলতে চাচ্ছে। ধরো লোকটা এইখান থেকে ফেলতে চাচ্ছে, তার একটা আদি বেগ আছে যাকে বলা হচ্ছে ইউ। লুকটা হচ্ছে এইখানে 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল দিছে। তাহলে 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল দিলে এই যে 10 সেকেন্ড 10 নিউটন বল এই পর্যন্ত কাজ করছে। আর বস্তুটাকে ফেলতে হবে এই বাক্সে, ধরো হচ্ছে এই বাক্সটাতে ফেলতে হবে। তাহলে 10 সেকেন্ড যাবত বল দেওয়ার পর, অর্থাৎ এইদিকে সে 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল দিছে এই বস্তুটার উপরে। বস্তুটার এম আছে, ঠিক কিনা? ইউ হচ্ছে 0, যেহেতু স্থির অবস্থায় ছিল, 0 মিটার পার সেকেন্ড। বুঝার চেষ্টা করো, আমি আগেই বলছি এটা একটা হট ম্যাথ, এবং এই ম্যাথটাতে তোমার গতি এবং বল চ্যাপ্টারের মেইন যে কনসেপ্ট, সেই মেইন কনসেপ্টটা কাজে লাগছে। দেখো তাহলে এম, তাহলে 10 সেকেন্ডে বস্তুটা এখানে যাবে। উদ্দেশ্য সফল হবে কিনা সেটা বের করাই হচ্ছে আমার উদ্দেশ্য, গাণিতিক ভাবে বিশ্লেষণ করে। এখন 10 সেকেন্ড যাবত সে এইখানে যাবে, এইখানে যাওয়ার পর কি হইলো? বাহির থেকে আর বল দিল না। তো বাহির থেকে বল না দিলে কি হবে? তাকে যে এই দিকে বাধা দিচ্ছিল এফ কে এইখানেও বাধা দিচ্ছে, 10 সেকেন্ড পরেও এফ কে বাধা দিচ্ছে, মানে এইদিকে বল ক্রিয়া করছে। তুমি এটা বিশ্বাস করতে হবে। কেন? 10 সেকেন্ড যাবত এইখান পর্যন্ত বল দিল, এই জায়গা পর্যন্ত বল দিল, তো এর একটা ত্বরণ থাকবে না? তারপরে তো সে আগাচ্ছে। এই ত্বরণটা হচ্ছে আমার এ প্রাইম ধরলাম আমি,
এ প্রাইম ধরলাম, এইখান থেকে এইখানে গেল, ঠিক না? এখন দেখো তো সিনারিওটা, তুমি যদি এইটুক পর্যন্ত অর্থাৎ 10 সেকেন্ড যে বল প্রয়োগ করলো, বল প্রয়োগ করার ফলে আমার কি আছে, এখানে ত্বরণ আছে। আর ত্বরণ আছে মানে কি, বেগ বৃদ্ধি পাইছে। বেগ বৃদ্ধি পাওয়া মানে কি, একটা জায়গা সে অতিক্রম করছে। তাহলে 10 সেকেন্ডে সে এতটুকু গেছে। আর বাকি যে সময়টা আছে সে কতটুকু গেছে আমি জানি না। আমি দেখবো যে সে যখন গেল বক্সের ভেতরে যখন পড়বে তখন থেমে যাবে না, কিংবা সে পড়লো না, গিয়ে পৌঁছাইতে পারলো না, তারপরে তো সে থেমে যাবে না, পারাই তো থেমে যাওয়া, এর বেশি যাইতে পারবে না। ধরো হচ্ছে এইখানে সে আটকে গেল, বক্সের ভেতরে প্রবেশ করতে পারলো না, তাহলে আমার দুইটা স্টেপে এই জায়গাটা বের করতে হবে। এইখান থেকে এই পর্যন্ত সে কত দূরত্ব অতিক্রম করলো, এইখান থেকে এইখান পর্যন্ত সে কত দূরত্ব অতিক্রম করলো। দুইটা মিলে যদি 584 মিটার হয় কিংবা এর বেশি হয় তাহলে তার উদ্দেশ্য সফল হবে, আর যদি না হয় তাহলে উদ্দেশ্য সফল হবে না। দেখো আমি পুরো ম্যাথটা এখানে হচ্ছে অপারেশন করে ফেলছি। কেন অপারেশনটা করলাম? কারণ আছে। তুমি একটা ম্যাথ করতে গেলে তুমি প্রথমে শুরু করে দাও, তুমি বুঝোই না ম্যাথটাতে কি চাইছে, শুরু করে মাঝখানে গিয়ে আটকে যাও, কোন দিকে যাবা এখন বুঝো না, আবার ব্যাক করে উল্টা আসো অথবা কেটে দাও, অথবা পারো না, ভাবো যে ম্যাথ, ফিজিক্সের ম্যাথ অনেক কঠিন। কিন্তু তুমি যখন এইভাবে আগেই ভাগ করে নিবা যে কয়টা স্টেপে ম্যাথটা করবা, কেউ আটকাতে পারবে না। তোমার ব্রেন তোমাকে সিগন্যাল দিবে, দেখ তুই এইভাবে ভাগ করছিস, তুই যেভাবে ভাগ করছিস তুই এটা বের কর, তাহলেই তো হয়ে যাচ্ছে। এখন চিন্তা করো, আমি আশা করি তুমি এই জিনিসটা বুঝতে পারছো। এখন তুমি চিন্তা করো, এই বস্তুতে যখন আমি বল দিলাম, এই বস্তুতে যখন আমি বল দিলাম, এই যে ঘর্ষণ বল আমাকে বাধা দিচ্ছে, তারপরেও কিন্তু বস্তুটা এগিয়ে চলতেছে। এই জন্য আমরা বলি কি, একটা সূত্র আছে, এটা একদম মাস্ট, প্রযুক্ত বল, প্রযুক্ত বানানটা এইভাবে দিই, হ্যাঁ, প্রযুক্ত বল ইজ ইকুয়াল টু ঘর্ষণ বল প্লাস কার্যকরী বল। এই কার্যকরী বল কোনটা জানো? এই কার্যকরী বলটা কি, ওই যে তাকে বাধা দিল, তাকে যে এই ঘর্ষণ বল বাধা দিল, সে বাধা পাওয়া পরেও সে যাইতে লাগলো, এই বলটাই হচ্ছে কার্যকরী বল। সে যেই বলে যাচ্ছে, যেই কার্যকরী বলের কারণে বস্তুটা দূরত্ব অতিক্রম করলো, সরণ ঘটাইলো, আমার এই কার্যকরী বল নিয়ে কাজ করতে হবে। তো আমি এটাকে হচ্ছে এফ ধরলাম, যেটা আমি প্রযুক্ত করলাম বা দিলাম, আর এটাকে ধরবো হচ্ছে এফ কে, ঘর্ষণ বল, আর প্লাস এটা হচ্ছে আমার এফ বা ক্যাপিটাল এফ প্রাইম। এই, তাহলে আমি এফ প্রাইমটা বের করব। হ্যাঁ, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, এফ প্রাইম ইজ ইকুয়াল টু এফ মাইনাসের এফ কে, দ্যাটস মিন এফ ছিল আমার কত নিউটন বল আমি দিচ্ছিলাম, প্রযুক্ত বল 10 নিউটন, মাইনাস এফ কে কত বল আমাকে বাধা দিচ্ছিল 3 নিউটন বলে, এই যেটা হচ্ছে 3 নিউটন, 3, তাহলে 3, তাহলে ওভারঅল আমার হচ্ছে 7 নিউটন বল এখানে কার্যকর হচ্ছে। আন্দাজ করো, চিন্তা করো, এটা হচ্ছে আমার 7 নিউটন বল, যেটা হচ্ছে এইখান থেকে এখানে বস্তুটা যাইতে সাহায্য করছে, কার্যকর, মানে এই বলটাই কাজ করছে। 3 নিউটন বল গ্যাচাং, সে গ্যাচাং করে দিছে, তাহলে 7 নিউটন বল হচ্ছে আমার কাজ করছে। তো আমরা কি জানি, এটাকে যদি আমরা বলি যে এফ প্রাইমকে লিখতে পারি কি, এম এ প্রাইম, কার্যকরী বল ইজ ইকুয়ালস টু এম এ, কারণ এই বলের কারণেই তোমার ত্বরণ সৃষ্টি হয়েছে। আর এফ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এম এ জানি, তাহলে আমি এটাকে এ প্রাইম ধরছিলাম, সো এম এ প্রাইম ইজ ইকুয়াল টু কত, 7, তাহলে এ প্রাইম সমান কত হবে, এ প্রাইম সমান হবে 7 ডিভাইডেড বাই 2। কেন 2? কারণ এম এর ভ্যালু 2, আমি লিখি না, এখানে লিখে দিলাম, ঠিক আছে, 2 কেজি আর কি। হ্যাঁ, তাহলে ওভারঅল আমি পাইলাম কত, ওভারঅল আমি পাইলাম 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে এই ত্বরণে চলতেছে, বুঝতে পারছো? তাহলে একটা ত্বরণে চলতেছে, তার একটা আদিবেগ আছে এবং সে 10 সেকেন্ড যাবত চলতেছে, তাহলে 10 সেকেন্ড চলতেছে ইউ আদিবেগ নিয়ে এ ত্বরণে। ওই যে আমি কবিতার মতো তোমাদেরকে গতির সূত্রগুলা পড়াইছিলাম, এটাই এখানে কাজে লাগাবো। এখন বলো কোন সূত্রটা হবে, আমার একটু মুছতে হবে ভাই, আমার বোর্ড অনেক ছোট তো, একটু মুছতে হবে, মুছে ফেললাম। হ্যাঁ, এই যে এটা। এখন দেখো এখানে কি হচ্ছে, ইউ আদিবেগ নিয়ে চলতেছে, 10 সেকেন্ড যাবত চলতেছে, ত্বরণ কত, 3.5। তাহলে আমরা
S1 ইজ ইকুয়াল টু কি হবে, S1 ইজ ইকুয়াল টু কি হবে, ut প্লাস হাফ a প্রাইম t1 দিলাম, হ্যাঁ, t1 স্কোয়ার। তাহলে ইউ এর ভ্যালু কত, 0, দ্যাটস মিন পুরাটাই 0 হয়ে গেল, থাকলো হচ্ছে হাফ ইন্টু এ প্রাইম কত 3.5 আর টি মানে কত 10, দ্যাটস মিন এটা হচ্ছে 10 স্কোয়ার। আচ্ছা দেখো আমার ক্যালকুলেটর নাই যেহেতু আমি তোমাদেরকে এইভাবে মুখে মুখে করাচ্ছি। 10 স্কোয়ার মানে কত, 10 স্কোয়ার মানে 100, 100কে 2 দিয়ে ভাগ দাও, কত হয় 50, 50কে 3.5 দিয়ে গুণ করলে 3 50 150, আর 50 অর্ধেক হচ্ছে 25, 150 প্লাস 25 হচ্ছে 175, 175 তুমি ক্যালকুলেটর চেপে দাও না বুঝলে, তাহলে 175 মিটার। তাহলে সে 10 সেকেন্ডে এতটুকু আসছে। এখন বাকি কত সেকেন্ড সেটা কিন্তু বলে নাই, বলছে যে একটা সময় পরে গিয়ে হয়তো থেমে যাবে, কারণ না থামলে তো বোঝা যাবে না সে গিয়ে পৌঁছাইতে পারছে নাকি পৌঁছাইতে পারে নাই। এখন আমাকে বের করতে হবে 10 সেকেন্ড পরে এখানে একটা ব্যাগ হবে না, তুমি একটু চিন্তা করো, 10 সেকেন্ড পরে এখানে যে ব্যাগটা হবে এই ব্যাগটাই হবে থেমে যাওয়ার জন্য, অর্থাৎ থেমে যাওয়ার পর যে শেষ বেগ 0 সেটার আদি বেগ। আমার কিন্তু প্রথম স্টেপে আমি বের করে ফেলছি যে S1 হচ্ছে 175, আমি এখানে লিখে রাখি S1 ইজ ইকুয়ালস টু 175 মিটার লিখে রাখলাম। ঠিক আছে, তাহলে আমি এখন সেকেন্ড টার্মে যাব বা সেকেন্ড স্টেপটাতে যাব। চিন্তা করো, আমি এটাও মুছে দিলাম, হ্যাঁ, এফ কে ধরো হচ্ছে এদিকে কাজ করতেছে, এফ কে। এখন এইখানে আসার পরে তো সে থেমে যায় না, তার একটা ব্যাগ আছে, এই ব্যাগ হবে শেষ ব্যাগ, দ্যাটস মিন আমি এটাকে বি প্রাইম ধরলাম, এই যে এখানে হচ্ছে বি প্রাইম ব্যাগ আছে। বি প্রাইম ইজ ইকুয়ালস টু কি, ইউ প্লাস এটি, তাহলে ইউ প্লাস এটি, এ মানে কোনটা, ওই যে এখানে যে ত্বরণটাতে চলছিল এ প্রাইম টি1, টি1 কত 10, 10 সেকেন্ড পরে তার ব্যাগ কত, তাহলে আমি বের করে ফেললাম 0 প্লাস এটা কত 3.5 ইন্টু 10, দ্যাটস মিন 35 মিটার পার সেকেন্ড। এইখান পর্যন্ত আমার ব্যাগ হচ্ছে 35 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 10 সেকেন্ড পরের ব্যাগটা, এটা একটু মনে রাখো, হ্যাঁ, 35 বা ভি প্রাইম ইজ ইকুয়ালস টু 35 মিটার পার সেকেন্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো, যখন বস্তুটা এটার ভেতরে পড়লো কিনা আমি এখনো জানি না, কিন্তু আমি এটা জানি যে সে পড়লেও থেমে গেছে না পড়লেও থেমে গেছে, দ্যাটস মিন আমি এটার শেষ বেগ ভি ইজ ইকুয়াল টু 0 ধরলাম। এখন দেখো এইখানে আসার পর আমি তো বেগ বল প্রয়োগ করছি না, অর্থাৎ 10 নিউটন বল 10 সেকেন্ড পরেই শেষ। তাহলে আমি যেহেতু বল প্রয়োগ করছি না সেহেতু এইখানে একটা বল কাজ করছে, কোন বলটা, এই বলটা, এই বলটা যেদিকে কাজ করছে তাকে বাধা দিচ্ছে। তো গতিকে যখন বাধা দেই তার উপর যখন প্রযুক্ত হয় না কোনো বল, তখন সেইখানে ত্বরণ হয় না, বস্তুটার গতি হ্রাস পায়, বস্তুটার বেগ হ্রাস পায়। জাস্ট চিন্তা করো, এই বস্তুটা এখানে আছে, আমি আর ধাক্কা দিচ্ছি না, কিন্তু বস্তুটা চলছে, কিন্তু থেমে যাচ্ছে ধীরে ধীরে, তার বেগ হ্রাস পাচ্ছে। বেগ যখন হ্রাস পায় সেটাকে বলা হয় মন্দন, মানে এইখানে ঘটবে হচ্ছে মন্দন, বস্তু চলবে তো এখানে মন্দন। তাহলে আমরা এইখান থেকে যদি চিন্তা করি, দেখো প্রযুক্ত বল ইজ ইকুয়াল টু ঘর্ষণ বল প্লাস কার্যকরী বল, এই তো। আচ্ছা আমাকে বলো এখানে কি কোনো প্রযুক্ত আছে বল কি প্রযুক্ত হইছে, হয় নাই তো, তার মানে এটা 0। তাহলে কার্যকরী বল মানে কি এম এ, আর ঘর্ষণ বল মানে কি, এটা হচ্ছে 0 ইজ ইকুয়াল টু ঘর্ষণ বল হচ্ছে এফ কে প্লাস এম এ, আমি এটাকে এ ধরছি, হ্যাঁ, তাহলে এম এ ইজ ইকুয়াল টু কত মাইনাসের এফ কে, তাহলে এ ইজ ইকুয়াল টু কত মাইনাসের এফ কে ডিভাইডেড বাই এম, ঠিক না, তাহলে মাইনাসের এফ কে কত ছিল 3 ছিল, ডিভাইডেড বাই এম কত 2, মানে এ ইজ ইকুয়াল টু এখানে মাইনাসের 1.5, এখানে মন্দন হইছে মিটার পার সেকেন্ড স্কয়ার, এখানে মন্দন হইছে। দেখো বস্তুটা এখন যাচ্ছে, এখন আমি জাস্ট বের করে ফেলতে পারবো যে এইখান থেকে এইখানে যাইতে সে কি পৌঁছাইতে পারছে কিনা আমি জানি না, কতটুক S2 কতটুক গেল, এই জায়গাটা তো বুঝতে পারছো আমি প্রযুক্ত বল আর দেয় নাই, দ্যাটস মিন আমার প্রযুক্ত বল শূন্য হয়ে গেল।
প্রযুক্ত বল যেহেতু শূন্য হয়ে গেছে, এখানে একটা ঘর্ষণ বল আছে, সে তাকে বাধা দিচ্ছে। আর বাধা যখন দিচ্ছে তখন তার মধ্যে ত্বরণ না হয়ে মন্দন হচ্ছে, মানে সে চলতেছে কিন্তু ধীরস্থ ভাবে, এবং একটা সময় পরে গিয়ে থেমে গেছে। থেমে যাওয়ার ফলে আমি এখানে ভি ইকুয়াল টু 0 ধরছি। তো এখন দেখো আমাদের S2 টা আমরা কিভাবে বের করতে পারি। S2 টা কিভাবে বের করতে পারি, এখানে তো আমার টি নাই, এখানে আমার ইউ আছে, এটা কিন্তু এখন ইউ, মানে 10 সেকেন্ড পরে যে ব্যাগটা হয়েছিল এই ব্যাগটা হচ্ছে আমার ইউ ব্যাগে সে যাত্রা শুরু করছে, এবং এ মন্দনে চলতেছে, এ মন্দনে, এটা মাইনাস হয়েছে তো এ মন্দনে চলতেছে। আর এখানে এ কিন্তু ছিল এ ইজ ইকুয়ালস টু ছিল 1.5, মাইনাসের 1.5, আর ওইখানে গিয়ে থেমে গেছে, মানে আদি বেগ আছে, মন্দন আছে বা ত্বরণ আছে, আর হচ্ছে শেষ বেগ আছে। বলো, এবং সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? টি তো নাই, টি থাকলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিতে পারতা, মাইনাস হয়ে যেত। তাহলে কোন সূত্রটা? ইউ আছে, ভি আছে, এস আছে, এ আছে, এস নাই এ আছে, দেখুন আমার এস বের করতে হবে। তাহলে আমি কোন সূত্রটা দিব? চোখ বুঝে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার। ইউ কোনটা? ভি প্রাইম, এই যে এখান থেকে আদি বেগ যেটা ছিল, ভি প্রাইম স্কোয়ার প্লাস 2a s2। ওই দ্বিতীয়বার কত দূর দূরত্ব অতিক্রম করলো, তাহলে এই ভিটা কি? সে তো থেমে গেল 0, তাহলে 0 যদি হয় 0 ইজ ইকুয়ালস টু বি প্রাইম স্কোয়ার প্লাস 2as2, তাই না? তাহলে 2as2 ইজ ইকুয়ালস টু মাইনাসের বি প্রাইম স্কোয়ার, তাহলে s2 ইজ ইকুয়াল টু কি হবে বলো? মাইনাসের বি প্রাইম স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে টুয়াইস এ, তাহলে মাইনাসের ভি প্রাইম কত? 35 স্কোয়ার, 35 স্কোয়ার মানে 35 স্কোয়ার 2 ইন্টু এ। আচ্ছা আমি এই জায়গাটাতে লিখি, হ্যাঁ মনে দেখা যাবে না। তাহলে 35 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু, মানে মাইনাসের 35 স্কোয়ার, যে ইউ মাইনাসের ছিল, তাহলে এখানে কত? 2 এর ভ্যালু হচ্ছে 1.5, মাইনাস 1, এই মাইনাস গেছে, মানে এটা হচ্ছে 3 আসতেছে, হ্যাঁ। তাহলে 35 ইন্টু 35 আমি লিখতে পারি, তোমরা স্কোয়ার করে দিও, হ্যাঁ স্কোয়ার করে দিও, এখানে হচ্ছে 3, এটাকে করলে আসে হচ্ছে 408.3 এত মিটার সে যায়। তাহলে চিন্তা করো, প্রথমে S1 কত গেল? 175, আর S2 কত গেল? 408.3, মানে 10 সেকেন্ড যাবত বল দেওয়ার পরেও সেইখানে গিয়ে আরো এটুকু পথ বল ছাড়াই গিয়েছে, অর্থাৎ কত? 408.3 মিটার। এখানে গিয়ে সে থেমে যায়, থেমে যাওয়ার পরে তার 408.3 আর হচ্ছে প্রথম গিয়েছিল 175, টোটাল এস হয় এস ইজ ইকুয়ালস টু S1 প্লাস S2, মানে 175 প্লাস 408.3, 583.3। দেখো তার কতটুক যাওয়ার কথা ছিল? 584 মিটার, কিন্তু সে যায় 583.3। চিন্তা করো, অল্পের জন্য তার উদ্দেশ্য সফল হয় নাই। তোমাদেরও অল্পের জন্য উদ্দেশ্য সফল হবে না। কেন? তোমরা শেষ মুহূর্তে এসে প্রস্তুতিটা ঢিলেমি করো, প্রস্তুতিটা নিতে চাও না। তোমরা টেস্ট যারা দিচ্ছ বা দিবা হয়তো 2-1 দিনের মধ্যে তোমাদের ফিজিক্স, আমি আশা করবো এই ম্যাথটা আসবে, এবং তোমরা এই কনসেপ্টটা বুঝে থাকলে তোমাদের গতি চ্যাপ্টার এবং বল চ্যাপ্টার থেকে যদি এই কনসেপ্টের উপর ম্যাথ দেই, তোমরা ভুল করবা না। পরবর্তী 2টা মাস বা 2.5টা মাস তুমি কিভাবে কাটাবা? তুমি অ্যাডোনেস্টের সাথে থাকবা। তুমি যদি অ্যাডোনেস্টের সাথে থাকো, তুমি অ্যাটলিস্ট সারা বছর কিছুই পড়ো নাই, তোমাকে আমি এইটুকু বলতে পারবো, এই গল ম্যাথ টাইপের কিছু ম্যাথ আছে, এবং আমার চ্যানেলে তোমাদেরকে ওই রকম যতগুলো সাজেশন আছে ওই সাজেশনগুলো আমি দিয়েছি, যা পড়লে তোমরা অন্তত পক্ষে 90% মার্ক কমন পাবা। এর বাইরে কোশ্চেন করে না টিচাররা, কোনো বোর্ডও করে না। তাহলে কেন আমি অন্যদিকে দৌড়াবো? ওই যে একটা কথা সবসময় বলি, বহু দেশ দূরে বহু দেশ ঘুরে, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই শুধু ঘর হতে দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। তুমি এত এত জিনিস ঘুরায় ফিরে একেবারে উল্টায় পাল্টায় ফেলতেছো, কিন্তু তুমি জানোই না যে কিছু নির্দিষ্ট জিনিস আছে যেখান থেকে কমন আসবে, যেখান থেকে কোশ্চেনটা হবে। তোমার তো রেজাল্টটা করতে হবে নাকি? আগে তো রেজাল্টটা করতে হবে। তো কনসেপ্ট ওয়াইজ তুমি যখন এসকিউ করবা, কনসেপ্ট ওয়াইজ তুমি যখন সিকিউ করবা, কনসেপ্ট ওয়াইজ তুমি যখন এমসিকিউ করবা, তখন তুমি ধরে নিবা পরীক্ষার হলে যেভাবেই আসুক না কেন তুমি পারবা।
বাট এই কনসেপ্ট না থাকলে হবে না। তাহলে এখানে তার উদ্দেশ্যটা সফল হইল না, না? 583.3 মিটার মাত্র গেল, কিন্তু তার আর 0.7 যাইতে পারলে তার উদ্দেশ্য সফল হইতো। তো তোমাদের লাস্টের 2টা মাস যদি ঠিকভাবে পড়তে পারো, তোমরা সফল হবে ইনশাআল্লাহ, তোমাদের উদ্দেশ্য সফল হবে। অ্যাডোনেস্টের সাথে থাকো, পরবর্তী ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে।